ক্রিপ্টোকারেন্সি ইজ নট লাইক কারেন্সি আমরা যেটা মিন করি ওটা না। এটাকে নট অনলি ইউএসএতে পুরা বিশ্বে, আর আপনি জানেন যে ব্লকচেন বা ক্রিপ্টোকারেন্সি ইজ লাইক নেক্সট ওয়ার্ল্ড। আমি যদি ক্রিপ্টো বিক্রি না করি, মানে রেখে দিলাম, বিক্রি যদি আমি না করি তাহলে ট্যাক্স দিতে হবে কেন? কোন কোন ধরনের ক্রিপ্টো লেনদেন করযোগ্য বা ট্যাক্সেবল ইভেন্ট হিসেবে গণ্য হয়? উদাহরণ আমরা যদি বলি যে ক্রিপ্টো বিক্রি, যেটা আপনি একটু আগে বললেন, এক ক্রিপ্টো দিয়ে অন্য ক্রিপ্টো কেনা, এনএফটি বেচা কেনা, যেটা আপনি বললেন, বা স্টেকিং থেকে আয়, আপনি কি বলবেন? অনেকে স্টেকিং হয় কিন্তু রিপোর্ট করে না, আবার রিওয়ার্ডগুলো পায় রিপোর্ট করে না, আবার বিক্রি করে দেয় রিপোর্ট করে না। অনেকে মনে করে ভাই আমি তো টাকাটা বিক্রি করে দিয়েছি কিন্তু আমি তো ব্যাংকে নিয়ে আসি না, সো আই ডোন্ট নিড টু পে দ্য ট্যাক্সেস। আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাইবো যে এই আমেরিকায় আইআরএস যে ক্রিপ্টোকারেন্সিকে কিভাবে এখন দেখছে, এটি কি মুদ্রা, সম্পদ, নাকি বিনিয়োগের একটি ধরন? খুব সুন্দর এবং সহজভাবে আপনি উপস্থাপন করেছেন। স্বাভাবিকভাবে যখন আমরা শুনি ক্রিপ্টো কারেন্সি, লুকস লাইক দ্য কারেন্সি, আমরা কোনো ডলার বা টাকা বা চাইনিজ মানে কোনো একটা মাধ্যম, কিন্তু ক্রিপ্টো কারেন্সি ইজ নট লাইক কারেন্সি আমরা যেটা মিন করি ওটা না। এটাকে নট অনলি ইউএসএতে পুরা বিশ্বে, আর আপনি জানেন যে ব্লকচেন বা ক্রিপ্টোকারেন্সি ইজ লাইক নেক্সট ওয়ার্ল্ড। নেক্সট যে বিশ্বটা সেটা হবে ব্লকচেন ইকোনমি। সো ব্লকচেন ইকোনমি বলতে অনেকগুলো, এটা বিশাল একটা ব্যাখ্যা। সো ক্রিপ্টোকারেন্সির মধ্যে আবার কয়েক হাজার আছে ক্রিপ্টোকারেন্সি। এর মধ্যে ভেরি ছোট্ট একটা হচ্ছে বিটকয়েন বা এথেরিয়াম বা অন্যগুলো। সো এটাকে ট্যাক্সের ভাষায় যেহেতু আমরা বলছি, এটাকে ইউএস গভর্নমেন্ট বা এটা টোটাল ইন্টারন্যাশনাল যে ল, ক্রিপ্টোকারেন্সি ল, তাতে এটাকে বলা হচ্ছে একটা প্রপার্টি, ইটস নট এ কারেন্সি। ফর এক্সাম্পল, একটা রিয়েল এস্টেট প্রপার্টি, আমি যদি একটা প্রপার্টি কিনি, আজকে রিয়েল এস্টেটের একটা হাউস কিনি, ওটা যদি আমি বিক্রি করে দিই, এই যে মাঝখানে যে গেইনটা হবে, যেইভাবে ট্যাক্সটা হবে, এটা ঠিক একইভাবে ট্যাক্সটা হবে। সো মিনিং এটাকে কারেন্সি হিসেবে নয়, এটাকে প্রপার্টি হিসেবেই কাউন্ট করা হয়, মানে সম্পদ হিসেবে এটাকে দেখানো হচ্ছে। তো অনেকেই মনে করেন যে আমি যদি ক্রিপ্টো বিক্রি না করি, মানে রেখে দিলাম, বিক্রি যদি আমি না করি তাহলে ট্যাক্স দিতে হবে কেন? এটি অনেকেই মনে করে থাকেন। এই ধারণাটি কতটা সত্য? ওয়েল, এটা ঠিকই বলেছে, বা ধারণাটা অনেকটা এরকম যে আমি যদি কিনে জাস্ট আমার ওয়ালেটে বা আমার এক্সচেঞ্জের মধ্যে রেখে দিই, তাহলে হ্যাঁ ঠিকই বলেছেন, ওনাকে ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, কিন্তু উনি যদি কোনো না কোনোভাবে এটা ট্রানজ্যাকশন করেন, মানে হচ্ছে উনি ধরেন একটা বিটকয়েন অথবা এথেরিয়াম বা যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সি বা এনএফটি কিছু উনি কিনেছে, কেনার পরে যদি উনি এটা সেল করে, তখনই হবে এটা ট্যাক্সেবল ইভেন্ট। আবার সেল করলে যে নট নেসেসারি যে ওনার এটা গেইন হবে, ওনার লসও তো হতে পারে। সো তার মানে এখানে পয়েন্টটা হচ্ছে ট্যাক্স দিতে হবে কি হবে না, এর আগের কথাটা হচ্ছে এটা কি রিপোর্ট করতে হবে কি হবে না। সো হ্যাঁ, উনি যদি জাস্ট কিনে রেখে দেয় ওনার ওয়ালেটে, এটা ইজ নট ট্যাক্সেবল। বাট উনি যদি কোনো ট্রানজ্যাকশন করেন, উনি যদি এটা বিক্রি করেন, অথবা উনি যেই ক্রিপ্টোকারেন্সিটা উনি কিনেছেন ওইটার বিনিময়ে যদি আরেকটা ক্রিপ্টোকারেন্সি উনি এক্সচেঞ্জ করেন, বা এটাকে সোয়াপ বলা হয়, যদি করা হয়, তাহলে যে ট্রানজ্যাকশনটা হয়েছে সেটাও কিন্তু ট্যাক্সেবল। সো সহজভাবে হলে যদি উনি কিনে রেখে দেন 10 বছর আজীবন রেখে দেন, নো ট্যাক্সেবল। অ্যাজ লং অ্যাজ উনি এটা রাখে এবং অ্যাজ সুন অ্যাজ উনি এটা সেল করে, তখনই হচ্ছে এটা ট্যাক্সেবল। মানে বিক্রি করার পরে যদি লাভ হয়, যেমন আমরা শেয়ার কিনি, শেয়ার বিক্রি করি, একেবারে সেই রকম ধারণার সাথে। তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে কোন কোন ধরনের ক্রিপ্টো লেনদেন করযোগ্য বা ট্যাক্সেবল ইভেন্ট হিসেবে গণ্য হয়? উদাহরণ আমরা যদি বলি যে ক্রিপ্টো বিক্রি, যেটা আপনি একটু আগে বললেন, এক ক্রিপ্টো দিয়ে অন্য ক্রিপ্টো কেনা, এনএফটি বেচা কেনা, যেটা আপনি বললেন, বা স্টেকিং থেকে আয়, আপনি কি বলবেন? এটা হলো সবচেয়ে বোঝার ব্যাপার, এবং এটাই হলো মূল আমাদের আজকের আলোচনার মূল ব্যাপারটা। সেটা হলো ক্রিপ্টোকারেন্সি কি, এটা একটা বোঝা, ট্যাক্স কনসিকুয়েন্সেস গুলো কি কি, এবং কোন কোন ক্ষেত্রে ট্যাক্সেবল হয়। সো অনেকগুলো ক্ষেত্রে আমি বড় দাগে 4-5টা যদি বলি, ক্রিপ্টোকারেন্সি আমি আগে একটা যেটা বললাম সেটা হচ্ছে, আমি যদি অনেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে স্যালারিও নেয়, যেমন আমিও করি। আমার কিছু আমি যদি ক্রিপ্টোকারেন্সি এক্সপার্টিজ আমার আছে, আমার কিছু ক্লায়েন্টকে আমার সার্ভিস ফিটা ক্রিপ্টোকারেন্সিতে আমি নেই। সো এটা কিন্তু আমার একটা আর্নিং হলো। তো যখন আমি এটা আর্নিংটা করলাম, এটা হচ্ছে আমার কিন্তু ট্যাক্সেবল ইনকাম। আবার অনেকে আছে স্যালারিও নেয় ক্রিপ্টোকারেন্সির মধ্যে, আমেরিকাতে অনেক জায়গায় অনেক কর্পোরেট হাউসে আছে। সো উনি যদি স্যালারিটা ক্রিপ্টোকারেন্সিতে নেয়, তার মানে ঠিক W2 ইনকাম ঠিক যেভাবে হয় ওইভাবে উনি এটাকে রেগুলার ইনকাম, অর্ডিনারি ইনকাম হিসেবে, ট্যাক্সেবল ইনকাম হিসেবে রিপোর্ট করতে হবে। আর স্টেকিং যেটা বললেন, এটা আমি জানি হয়তো অনেক দর্শকের এটা আইডিয়া আছে। স্টেকিংটা হলো, ধরেন আপনার যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সি আছে, সেটা ওই কোম্পানি, ওই অ্যাপস হোল্ডার বা ক্রিপ্টোকারেন্সি
অফার দেয় যে তুমি যদি এটাকে হোল্ড করে রাখো ফর দ্য সার্টেন টাইম, তোমাকে আমরা কিন্তু একটা বেনিফিট দেবো, লাইক ইন্টারেস্ট দেবো বা একটা বেনিফিট দেবো। ওই যে সার্টেন লেভেলে সার্টেন কয়েন হোল্ড করার জন্য যে রিওয়ার্ডটা অনেকে পেলো, ওটাকে বলা হয় স্টেকিং। এই রিওয়ার্ডটা হচ্ছে তার ইনকাম, এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। আরেকটা আছে মাইনিং। আপনারা জানেন মাইনিংটা হচ্ছে আমরা অনেক সময় বলি সোনার খনি, তেলের খনি, কয়লার খনি, কিন্তু ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা হচ্ছে এটা সো হিউজ একটা ব্যাপার। ব্লকচেনের মধ্যে একটা প্রবলেম থ্রো করা হয়, এটা পৃথিবীতে অসংখ্য লোক এটাকে সলভ করার চেষ্টা করে। সলভ করতে গেলে যিনি আগে সলিউশনটা দিতে পারেন উনি একটা রিওয়ার্ড পান, সেই রিওয়ার্ডটা হচ্ছে বিটকয়েনে উনি পায়। এই যে টোটাল প্রসেসটাকে বলা হয় মাইনিং। সো বিটকয়েনের জন্য রিওয়ার্ডটা যখন পাইলো, এটা কিন্তু আবার জন্য ট্যাক্সেবল ইনকাম হিসেবে চলে গেল। আরেকটা হচ্ছে এনএফটি। এনএফটির কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, যে আপনার এটাকে বলা নন ফাঞ্জিবল টোকেন। এই টোকেনটার মধ্যে আবার ট্রানজেকশন ইস্যু আছে, যদি আপনি রেখে দেন, এটা যদি ট্রানজেকশন করেন, সেল করেন, গেইন করেন, এটা ট্যাক্সেবলের বিশাল ব্যাখ্যা আছে। তবে আপনার যে জায়গাটা হচ্ছে, অনেকেই কিন্তু আবার একটা বলে রাখি যে অনেকে স্টেকিং হয় কিন্তু রিপোর্ট করে না, আবার রিওয়ার্ডগুলো পায় রিপোর্ট করে না, আবার বিক্রি করে দেয় রিপোর্ট করে না। অনেকে মনে করে ভাই আমি তো টাকাটা বিক্রি করে দিয়েছি কিন্তু আমি তো ব্যাংকে নিয়ে আসি না, সো আই ডোন্ট নিড টু পে দ্য ট্যাক্সেস। এটা মিসকনসেপশন। সো আগে ওনাদেরকে বুঝতে হবে যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে বা ইনভেস্ট করে, সেল করে বা সোয়াপ করে, তাদেরকে অবশ্যই এটা রিপোর্ট করতেই হবে। আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চেয়েছিলাম যে অনেকেই ভেবে থাকেন যে আমি তো মাত্র কয়েকশো ডলারের ক্রিপ্টো কিনেছি বা ট্রেড করেছি, এ ধরনের ছোট অঙ্কের লেনদেন কি আমাকে রিপোর্ট করতে হয় কিনা। তো আপনি বলেই দিলেন যে এটাও অবশ্যই রিপোর্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন করব যে আইআরএস বর্তমানে যে ক্রিপ্টো লেনদেন সম্পর্কে তথ্য সংগ্রহ করছে, তাই তো? তো এক্ষেত্রে এক্সচেঞ্জগুলো কি ব্যবহারকারীদের তথ্য আইআরএস কে সরবরাহ করে? আপনি কি এটি কিভাবে? রানা ভাই, এটা খুব ইন্টারেস্টিং এবং ভয়ের একটা ব্যাপার। ভয় তাদের জন্য যারা রিপোর্ট করে না। আইআরএস কিন্তু 2018 সালের ওদের যখন সার্ভে করছিল, ওদের দেখছে যে অনলি 10% লোক ক্রিপ্টোকারেন্সি যে ট্রানজেকশন রিপোর্টেবল যেগুলো, সেগুলো রিপোর্ট করে না, 90% লোক রিপোর্ট করে না। এরপর থেকে ওরা এটা নিয়ে খুব সিরিয়াসলি নেমেছে। নামার পরে গত বছর কিন্তু প্রথম একটা লবের একটা ফর্মের নাম এসছে, সেটা হচ্ছে 1099 DA, ডিজিটাল অ্যাসেট। এটা কিন্তু অনেক ট্যাক্স প্রফেশনাল আছে এটা মেসড আপ করে ফেলছে, বিকজ দিস ইজ ভেরি নিউ ল, নিউ ফর্ম, অনেক ট্যাক্স। আমি এমনও পেয়েছি অনেক ট্যাক্স, পুরো ট্যাক্স ফাইল যত বড় ওনার, তার চেয়ে বেশি যে 1099 DA যে ফর্মটা, এটা অনেক বেশি বড়, বিকজ হি হ্যাজ থাউজেন্ডস অফ ট্রানজ্যাকশন। সো আপনি কেম ব্যাক টু আপনার পয়েন্টে যেটা ছিল, হ্যাঁ, যে ব্যবহার তথ্য সংগ্রহ করে এক্সচেঞ্জগুলো। আইআরএস কিন্তু বিগ 3টা জায়ান্ট কোম্পানিকে হায়ার করেছে, যেটা আমি সবসময় আপনাদের প্রোগ্রামে বলে থাকি যে ওরা এআই এবং অটোমেশন, এই 3টার অ্যাকোমোডেশনে ওনারা কিন্তু তথ্যগুলো অনেক নিয়ে যায়।